আসসালামু আলাইকুম। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসিরউদ্দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে আজকে তোমাদের উদ্দেশ্যে ক্লাস করব। আমরা গত ক্লাসে পড়েছিলাম জীববিজ্ঞানের বিভিন্ন শাখা। আজকে পড়ব জীবজগতের শ্রেণীবিন্যাস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিশাল জীবজগৎকে চেনার জন্য, জানার জন্য কম সময়ে, কম খরচে এবং খুব সহজে আমাদের পরিচিতি লাভ করার জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজন। শ্রেণীবিন্যাসের জীবজগতের শ্রেণীবিন্যাসের জনক হিসাবে কেরোলাস লিনিয়াসকে প্রথমত সম্মান দেওয়া হয়েছে। কেরোলাস লিনিয়াসই সর্বপ্রথম জীবজগৎকে শ্রেণীবিন্যাস করেছেন। দেখো, শ্রেণীবিন্যাস আমাদের সহজেই জীব সম্পর্কে জানার জন্যই করা হয়েছে। এই বিশাল জীবজগৎকে আমরা সহজেই যেভাবে জানতে পারবো, যেভাবে চিনতে পারবো, তার জন্যই বিভিন্ন বিজ্ঞানীরা একে শ্রেণীবিন্যাস করেছেন। সর্বপ্রথম কেরোলাস লিনিয়াস, তারপরে আছে তোমার আর.এইচ. হুইটেকার এবং তারপরে আছে মার্গুলিস। এই মার্গুলিসের সর্বশেষ শ্রেণীবিন্যাসে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা এই মার্গুলিসের শ্রেণীবিন্যাসটি শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিস্তারিত আলোচনার পূর্বে আমি সর্বপ্রথম এই জীবজগৎ সম্পর্কে কিছু বলতে চাই। দেখো, এই বিশাল জীবজগতে প্রায় 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং 13 লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে। এই 4 লক্ষ এবং 13 লক্ষ টোটাল কত? 17 লক্ষ প্রজাতির এই জীব রয়েছে। আমাদের পক্ষে কি এই জীবগুলোকে চেনা সম্ভব? সম্ভব না। এই 4 লক্ষ এবং 13 লক্ষই শেষ নয়। প্রতিনিয়তই আমাদের নতুন নতুন জীবের অস্তিত্ব প্রমাণ হচ্ছে, অস্তিত্ব আবিষ্কার হচ্ছে। আমরা এত সহজেই এগুলোকে শনাক্ত করতে পারবো না, তবে মোটামুটি ভাবে চেনার জন্য, জানার জন্য আমাদের বিজ্ঞানীগণ নিরলস পরিশ্রমের মাধ্যমে এদেরকে মোটামুটি কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন। বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস 1735 খ্রিস্টাব্দে তিনি সমস্ত জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটা হলো উদ্ভিদ জগৎ, আরেকটা হলো প্রাণী জগৎ। একটা হলো কি উদ্ভিদ জগৎ, আরেকটা হলো প্রাণী জগৎ। কেরোলাস লিনিয়াস 1735 খ্রিস্টাব্দে এই আবিষ্কার করেছেন এই সমস্ত জীবজগৎ, কিছু উদ্ভিদ আর কিছুগুলো প্রাণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেরোলাস লিনিয়াসের পরে আরেকজন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 আর.এইচ. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে বা 1969 সালের দিকে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন। কয়টি রাজ্যে? 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন। হুইটেকারের এই প্রস্তাবের পরে সর্বশেষ লাস্ট বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে, এই 1974 সালে জীবজগৎকে দুইটি সুপার কিংডমে বিভক্ত করেন। সুপার কিংডম, অর্থাৎ সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। তিনি সুপার কিংডম 1 কে আবার রাজ্য 1 এ বিভক্ত করেন। রাজ্য 1 এর গ্রুপে হলো তোমার মনেরা। এখন আমি
এই মনেরা সম্পর্কে একটু বলতে চাই। মনেরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস, অর্থাৎ মনেরা জীবের বৈশিষ্ট্য এরা সাধারণত এককোষী, যেমন ব্যাকটেরিয়া এককোষী, তারপরে কিছু শৈবাল এরাও এককোষী, নীলাভ সবুজ শৈবাল। এই এরা এককোষী এবং কলোনিয়াল। কলোনি শব্দের অর্থ হইল দলবদ্ধভাবে বসবাস করা, একটা দলে আবদ্ধ করা, অর্থাৎ একটির পর আরেকটি একটির পর আরেকটি লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে এক ধরনের ফিলামেন্ট গঠন করে। কোষে ক্রোমাটিন তন্তু আছে, তারপরে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এই মনেরা গ্রুপের জীবের নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসব অঙ্গাণু নেই, এসব সাইটোপ্লাজমিক অঙ্গাণু এদের নেই। কিন্তু রাইবোজোম আছে, এদের দেহে রাইবোজোম আছে, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এই মনেরা গ্রুপের সদস্যরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, আবার কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মনেরা গ্রুপের উদাহরণ হিসাবে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়ার কথাই আমরা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সুপার কিংডম 2 এ যেতে চাই, একটা জিনিস লক্ষ্য করো। সুপার কিংডম 2 আমি এখানে লিখে রেখেছি রাজ্য, এখানে রাজ্য মনেরা রাজ্য পড়ছিলাম, সুপার কিংডম 1 এ পড়ছিলাম রাজ্য 1, এটা হলো মনেরা। এখন সুপার কিংডম 2 এ রয়েছে রাজ্য 2, এক হলো প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। আমরা রাজ্য 1 প্রোটিস্টা, রাজ্য 1 প্রোটিস্টা সম্পর্কে বলবো। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। রাজ্য 1 এর উদ্ভিদগুলো এককোষী বা বহুকোষী হতে পারে। এক বা কলোনি, এককভাবে বা কলোনিয়াল ভাবে এরা চলাচল করতে পারে। ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। এদের যে ক্রোমাটিনের আবরণ আছে, এগুলি নিউক্লিয়ার পর্দা দ্বারা আবদ্ধ থাকে। ক্রোমাটিন বস্তুর মধ্যে আছে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। ক্রোমাটিন বস্তুর মধ্যে ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড এবং এটার সাথে আছে কিছু প্রোটিন। কোষের সকল ধরনের অঙ্গাণুই থাকে। এদের কোষে সকল ধরনের অঙ্গাণুই থাকে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইত্যাদি সকল অঙ্গাণুই এদের ভিতরে থাকে। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতি হতে পারে, শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে করতে পারে। শোষণ পদ্ধতি হতে পারে, গ্রহণ পদ্ধতি হতে পারে, বা ফটোসিনথেটিক বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতেও হতে পারে। এই প্রোটিস্টা গ্রুপের মাইসিলিয়াম বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের দেহের বৃদ্ধি ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে এবং জৈবিকভাবে বিভিন্ন কিন্তু গঠনগতভাবে এক অনুরূপ দুইটি গ্যামেট মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায়। কোনো ভ্রূণ এদের গঠিত হয় না, এদের দেহে কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ হিসাবে যদি আমরা প্রোটিস্টার কথা বলতে চাই, তাহলে বলবো এমিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। আমি আবার বলছি, এমিবা, প্যারামেসিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল আমরা প্রোটিস্টার উদাহরণ হিসাবে বলবো। শিক্ষার্থীবৃন্দ, প্রোটিস্টার পরে রাজ্য 3, এর মধ্যে রয়েছে ফানজাই। রাজ্য 3 এ রয়েছে কি? ফানজাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, অধিকাংশ ফানজাই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এরা স্থলে বসবাস করে। মৃতজীবী অর্থাৎ মৃত জীবের উপর এরা বসবাস করে। আরেকটি হলো পরজীবী, জীবিত বস্তুর উপর এরা বসবাস করে। মৃত বস্তুর উপর বসবাস করতে পারে, জীবিত বস্তুর উপর বসবাস
বসবাস করতে পারে। আর বিশেষ করে এরা সবাই স্থলজ, স্থলের যে সকল মৃত এবং জীবিত প্রাণী রয়েছে এদের উপর এরা বসবাস করে। তারপরে রয়েছে এগুলোর নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এদের দেহে সুসংগঠিত নিউক্লিয়াস রয়েছে। অর্থাৎ ফাঞ্জাই গ্রুপের উদ্ভিদের সুসংগঠিত নিউক্লিয়াস রয়েছে কোষ প্রাচীর কাইটিন যুক্ত, মানে বলা যায় ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন যুক্ত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এই ফাঞ্জাই রাজ্যের জীবের খাদ্য গ্রহণ ঘটে শোষণ পদ্ধতিতে। তারপর কোষ বা কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকার কারণে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না। এই কারণে এরা মৃতজীবী বা পরজীবী হিসেবেই বসবাস করে। হ্যাপ্লয়েড স্পুর দিয়ে এদের বংশবৃদ্ধি ঘটে। হ্যাপ্লয়েড বা এন্ডসংখ্যক, হ্যাপ্লয়েড বা এন্ডসংখ্যক স্পুর দিয়ে এদের বংশবৃদ্ধি ঘটে। আমরা যদি ফাঞ্জাইয়ের উদাহরণ দিতে চাই তাহলে বলতে পারি ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। ফাঞ্জাই বা আমরা যদি ফাঞ্জাইয়ের উদাহরণ দিতে চাই ইস্ট, পেনিসিলিয়াম এবং মাশরুম ইত্যাদির উদাহরণ দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফাঞ্জাই মানে প্রোটিস্টা, ফাঞ্জাই যাই বলো, এদের উদাহরণটা কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তারপরে আমরা যদি রাজ্য 4 এর দিকে আসি, রাজ্য 4 হলো প্লান্টিড। রাজ্য 4 এর মধ্যে আছে প্লান্টিড। প্লান্টির বিবরণের মধ্যে এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ, অর্থাৎ এদের যে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে এবং এরা সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ, অর্থাৎ এরা ফটোসিনথেসিস পদ্ধতিতে, অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানির উপস্থিতিতে এরা খাদ্য গ্রহণ করে। প্লান্টিড এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। আমরা জানি একগুচ্ছ কোষ নিয়ে গঠিত টিস্যু এবং কতগুলো টিস্যু নিয়ে গঠিত টিস্যু তন্ত্র। এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি রয়েছে। এরা স্থলে বেশি বসবাস করে, তবে এদের অসংখ্য জলজ প্রজাতিও রয়েছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। তোমরা উপরের ক্লাসে এলে জানতে পারবে, বিশেষ করে শৈবালের, বিভিন্ন শৈবালের যৌন জনন দুই পদ্ধতিতে ঘটে, একটা হলো আইসোগ্যামাস আর একটা হলো অ্যানাইসোগ্যামাস। তবে প্লান্টি রাজ্যের উদ্ভিদ এরা যৌন জনন অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে ঘটে, অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্ত পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে। আকার, আকৃতি এবং গঠন ভিন্ন ধর্ম বিশিষ্ট দুইটি যৌন জননের মাধ্যমে এরা মিলনের মাধ্যমে এরা যৌন জনন ঘটে। এরা আর্কিগোনিয়া, অর্থাৎ আর্কিগোনিয়া বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা হলো সপুষ্পক উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্লান্টি রাজ্যের উদ্ভিদগুলো সবই সপুষ্পক, অর্থাৎ আমরা সপুষ্পক উদ্ভিদ হিসাবে যা জানি তা হলো যে সকল উদ্ভিদের ফুল, ফল, বীজ হয়, অর্থাৎ বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়, এরাই সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদ বা রাজ্য 4 অর্থাৎ প্লান্টিকে আবার 4টি বিভাগে ভাগ করা হয়েছে। এই প্লান্টির 4টি ভাগ হলো, একটা হলো মস বর্গীয় উদ্ভিদ, আরেকটা হলো ফার্ন বর্গীয় উদ্ভিদ, আরেকটা হলো নগ্ন বীজী উদ্ভিদ, আরেকটা হলো আবৃত বীজী উদ্ভিদ। মস, ফার্ন আমরা সাধারণত দেখা গেছে পুরাতন দেয়ালে, ভবনে, ছাদে এগুলি জন্মাতে দেখা যায়। আর নগ্ন বীজী উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজের আবরণ থাকে না, সরাসরি এগুলি তোমার বীজত্বক বা বীজের যে আবরণ, যেমন নারিকেলের আবরণ, তারপরে আছে কাঁঠালের আবরণ, ধানেরও আবরণ, এগুলি আবরণ থাকে না, সরাসরি নগ্ন অবস্থায় থাকে। সেগুলি যেমন পেয়ারার বীজ, জামের বীজ, এগুলি নগ্ন বীজী উদ্ভিদ।
তারপরে আছে আবৃত বীজী উদ্ভিদ, যেগুলির বীজ আবরণ থাকে। প্রথম যে নামগুলি বললাম, ধান, নারিকেল, কাঁঠাল ইত্যাদি হলো আবৃত বীজী উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ রাজ্য হলো এনিমিলিয়া। আমরা এনিমিলিয়া রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের প্রাণীকে বুঝে থাকি। এনিমিলিয়া রাজ্যের প্রাণীদের মধ্যে এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের দেহে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। রাজ্য এনিমিলিয়া, এদের দেহে সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। তারপরে এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। জড় কোষ প্রাচীর নেই, প্লাস্টিড নেই এবং কোষ গহ্বর নেই। এগুলি সাধারণত প্রাণীদের ক্ষেত্রে থাকে না, এগুলি উদ্ভিদের ক্ষেত্রে থাকে। তুমি যদি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য দেখে থাকো, তাহলে এই জিনিসটা তোমার বুঝতে অনেক সুবিধা হবে। অর্থাৎ এদের সুস্পষ্ট কোনো কোষ প্রাচীর নেই বা কোষের আবরণ নেই, কোষ গহ্বরও নেই। তারপরে প্লাস্টিক নেই। প্লাস্টিক থাকলে তো ক্লোরোপ্লাস্ট তৈরি হইতো, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারতো। অর্থাৎ এনিমিলিয়া গ্রুপের প্রাণীদের কোনো প্লাস্টিক নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাস্টিক না থাকায় হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলৎকরণের দেহের মাধ্যমে খাদ্য গলৎকরণের জটিল টিস্যুতন্ত্র এদের মধ্যে বিদ্যমান আছে। অর্থাৎ প্লাস্টিক না থাকার কারণে, অর্থাৎ এনিমিলিয়া গ্রুপের প্রাণীদের প্লাস্টিক না থাকার কারণে এরা পরভোজী, অর্থাৎ ভোজনের জন্য অর্থাৎ খাদ্যের জন্য এরা অন্যের উপর নির্ভরশীল। তারপরে আমরা দেখব এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশের সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। ভ্রূণ বিকাশের সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে এনিমিলিয়া গ্রুপের অন্তর্ভুক্ত। প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। মেরুদণ্ডী প্রাণী মানুষ, তারপরে হরিণ, ভাগ, সিংহ, আমরা এগুলির কথা বলতে পারি। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে কেঁচু, টিকটিকি, সাপ, শামুক ইত্যাদির কথা আমরা বলতে পারি। এগুলি হচ্ছে রাজ্য 5-এর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জীবজগতের, এই বিশাল জীবজগতের শ্রেণীবিন্যাস আমাদের কেন জানা প্রয়োজন, অর্থাৎ এই জীবজগতের শ্রেণীবিন্যাসে জানার উদ্দেশ্যটা কি? আমরা যদি উদ্দেশ্য হিসেবে বলতে চাই যে প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের বিভিন্নতার দিকে জ্ঞান অর্জনের জন্য এগুলি নিয়ে আলোচনা করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। এসব কারণে বা এসব উদ্দেশ্যেই জীবজগৎকে শ্রেণীবিন্যাস করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রেণীবিন্যাসের আরো কিছু কথা তোমাদের বলতে চাই। যেমন দুটোরা মেটেল, আমরা যদি দুটোরার কথাই বলি, যে এই দুটোরা বীজ আমাদের কি কাজে লাগে বা দুটোরা পাতা আমাদের কি কাজে লাগে। দেখা গেছে তোমার দুটোরার কথা বলতে পারো, তোমার তুলসীর কথা বলতে পারো। যেমন তুলসী পাতা, তুলসী পাতার রস অনেক সময় আমরা বা শিশু বাচ্চারা খেলে এদের সর্দি কাশির উপশম হয়। কিন্তু দুটোরা বীজ খেলে তোমার মানসিক সমস্যা হতে পারে, মেন্টালি সমস্যা হতে পারে। তাইলে দেখো, এই একটা উদ্ভিদের এই ভালো দিক এবং খারাপ দিক জানার জন্য কিন্তু তার শ্রেণীবিন্যাস প্রয়োজন, যে এই জীবটা বা এই উদ্ভিদের এইটা বৈশিষ্ট্যটা ভালো, এই বৈশিষ্ট্যটা খারাপ। আবার দেখা গেছে যে একটা ভাগ আর একটা, আমি একটা ছাগলের কথাই বলি বা একটা গরুর কথাই বলি, ছাগল বা গরুকে আমরা যত সহজে জড়িয়ে ধরতে পারবো, বাঘকে কিন্তু তত সহজে জড়িয়ে ধরতে পারবো না, সাধারণত পারবো না। কারণ এই ভাগের হিংস্রতা এবং ছাগলের হিংস্রতা হচ্ছে ভিন্ন। অর্থাৎ এই জীবকে আমাদের ভালোর জন্য বা মন্দের জন্য আমাদের অবশ্যই শ্রেণীবিন্যাসের প্রয়োজন বা জানার প্রয়োজন।
আচরণ কি, বা ছাগলের আচরণ কি, বা এই একটি ভাগের আচরণ কি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা একক কথায় বলতে চাই যে জীবজগতের শ্রেণীবিন্যাস আমাদের ভালোর জন্য এবং মন্দের জন্য করা প্রয়োজন। অর্থাৎ আমাদের কোন কোন জীব বা কোন কোন উদ্ভিদগুলি আমাদের ভালোর জন্য রয়েছে এটি জানার জন্য একটা শ্রেণীবিন্যাসের প্রয়োজন, আর কোন জীবগুলি আমাদের অমঙ্গলের জন্য বা আমাদের জন্য ক্ষতিকর বা সরাসরি ক্ষতিকর এটি জানার জন্য আমাদের এই শ্রেণীবিন্যাসের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শ্রেণীবিন্যাস না করলে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এগুলি ব্যবহার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারব। সুতরাং এই সকল জীবের বা জীবজগতের আমাদের মঙ্গলের জন্যই ভালো এবং খারাপ দিক বিবেচনা করেই কিন্তু জীবজগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে। তোমাদের পাঠ্য বইয়ে এখানে তিনজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে। প্রথম বলা হয়েছে কেরলাস লিনিয়াস, তারপরে আছে আর.এইচ. হুইটেকার, তারপরে রয়েছে বিজ্ঞানী মার্গুলিস। সর্বশেষ বিজ্ঞানী মার্গুলিসের যে শ্রেণীবিন্যাস রয়েছে, তিনি সমস্ত জীবজগৎকে দুইটি সুপার কিংডমে বিভক্ত করেছেন এবং সুপার কিংডম দুইকে তিনি 5টি রাজ্যে বিভক্ত করেছেন। এই সুপার কিংডম এবং এই রাজ্যের বিবরণগুলি তোমরা ভালোভাবে আয়ত্ত রাখবে, চর্চা করবে। তোমাদের পরীক্ষায় কিন্তু আসে এই জীবের শ্রেণীবিন্যাস অর্থাৎ মার্গুলিসের শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যত বেশি বইয়ের কাছে থাকবে সে তত বেশি পড়াশোনা এগিয়ে যাবে। সুতরাং এই করোনাকালীন সময়ে এবং এই শীতের মাঝে তোমরা নিজেরাই ঘরে অবস্থান করবে, নিজেরা সুরক্ষিত থাকবে, তোমার পরিবারকে সুরক্ষিত রাখবে, সে আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।